আসসালামু আলাইকুম সকলকে। নবম দশম উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন 1.1-এর ধারাবাহিক ম্যাথগুলোর সমাধানের আজকে প্রথম পর্ব। এই পর্বে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগতম। তো আমরা বেসিক যে বিষয়গুলো সেটা এর আগের আর কি টপিকসে আমরা আলোচনা করছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা শুরু করে দিই। আমাদের 4টা সেজন এমসিকিউ আছে, এই 4টা এমসিকিউর সমাধান দেখব একটু। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে যে কোনো সেটের সদস্য সংখ্যা 2n হলে এর উপসেটের সংখ্যা হবে 4 টু দি পাওয়ার n। আসলে এটা সঠিক কিনা। এরপর 2 নম্বরে দিছে এবং আমাদের 3 নম্বর অপশন দিছে এদের মধ্যে কোনটা রাইট আসলে এটা আমরা একটু নির্দেশ করব। তো প্রথমটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কোন সেটের সদস্য সংখ্যা 2 টু দি পাওয়ার n হলে এর উপসেটের সংখ্যা হবে 4 টু দি পাওয়ার n। তো এখন উপসেট নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি 2 টু দি পাওয়ার n, যেখানে nটাকে আমরা বলতাম কি, এই nটা হচ্ছে আমাদের ওই সেটের সদস্য সংখ্যা। তো এখানে সদস্য সংখ্যা আমাদেরকে বলছে 2n হলে, তো আমরা এখানে এই 2n এর পরিবর্তে আমরা 2n এর পরিবর্তে যেহেতু সদস্য সংখ্যা 2n, তাহলে 2 টু দি পাওয়ার n আমরা দিতে পারি, সমস্যা নেই। এখন এই ক্ষেত্রে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা সবসময় গুণন অবস্থায় থাকে। তো এটাকে এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার n, তার উপর কি দেওয়া যায়, অল স্কয়ার, এটা দেওয়া যায়। আবার এটাকে আমরা চাইলে 2 স্কয়ার তার উপর 2 টু দি পাওয়ার n দিই, কারণ পাওয়ার গুণ, এইটাকেও যদি আমি গুণন করি 2n হবে, আবার এইটাকেও গুণ করলে 2n ই কিন্তু হবে। তো 2 টু দি পাওয়ার মানে 2 এর উপর স্কয়ার তার উপর n, এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার n। তার মানে আমার এটা রাইট। আচ্ছা, তারপর দেখি 2 নম্বরে কি বলছে। সকল মূলদ সংখ্যার সেট কিউ। আমরা জানি যে মূলদ সংখ্যার সেট কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এটা সাধারণত পি বাই কিউ বা ভগ্নাংশ আকার বা লব বাই হর আকার যাই বলি না কেন। তো পি বাই কিউ সাজ দ্যাট পি কিউ বিলংস টু জেড। তো এখানে একটা বিষয় আমরা জানি যে মূলদ সংখ্যার ক্ষেত্রে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু অবশ্যই যে এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে গেলে কিউটা 0 হইতে পারবে না। কিউটা কিন্তু কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। এটা একটু আমাদেরকে বুঝতে হবে। আবার এখানে দেওয়া আছে পি কিউ বিলংস টু জেড, অর্থাৎ পি আর কিউ দুইটাই কিসের মধ্যে থাকবে, পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে। তো পূর্ণ সংখ্যা মানে আমরা জানি কি, আমরা সংখ্যা রেখা একটা অঙ্কন করে আমরা জানি যে পূর্ণ সংখ্যা তারাই 0 থেকে শুরু করে সকল প্লাস এবং মাইনাস এদেরকে নিয়ে যে সকল পূর্ণ সংখ্যা পাই আমরা, মানে পূর্ণ যে সকল সংখ্যাগুলো পাই 1, 2 দশমিক গুলো কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই আমরা কি বলি, জেড। তো এখানে পি বাই কিউ এর যে কোনো মান যদি আমরা নেই হয়ে যাচ্ছে, কিন্তু 0টা যদি কখনো কিউ এর মধ্যে আসে তখন কি এটা প্রযোজ্য হবে বলেন তো দেখি? না, অবশ্যই না। তার মানে আমরা বলতে পারি যে এইটা শর্ত সঠিক যখন কিউ নট ইকুয়াল কি হবে, 0 হবে। অর্থাৎ কিউটা যদি 0 সমান না হয় সেই ক্ষেত্রে এটা সঠিক। তো এইখানে তো শর্ত দিয়ে দেওয়া নেই। প্রশ্নের মধ্যে যদি বলতো যে পি কিউ বিলংস টু জেড এবং কিউ নট ইকুয়াল টু জেড, তখন কিন্তু এটা রাইট হইতো। তার মানে এটা আমাদের রাইট এখন হবে না। আর যদি তারপরেও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি কি বলছে। 3 নম্বর অপশনটা, এ বি বিলংস টু আর, অর্থাৎ এ বি দুইটা যে কোনো সংখ্যা বিলংস টু আর, বাস্তব সংখ্যার মধ্যে আছে, রিয়েল নাম্বার আরতে আমরা জানি। এবং পরবর্তীতে বলছে কি এ বি, অর্থাৎ এইখানে যে সংখ্যা দুইটা আমরা পাচ্ছি এটা কিন্তু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছে। তো ব্যবধির ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানা জরুরি, যে ব্যবধিটা হচ্ছে কি, দুই সাইডে ফার্স্ট ব্র্যাকেট দেয়া মানে তারা কিন্তু খোলা ব্যবধি নির্দেশ করে। তো খোলা ব্যবধির ক্ষেত্রে আমরা জানি যে এইখানে যে সংখ্যাটা থাকবে তার চাইতে এই এক্সের যে ভ্যালুটা সেটা বড়, আবার এই পাশে ডানে যে সংখ্যাটা থাকবে তার চাইতে এটা ছোট। তো এই ব্যবধিটাকে আমরা বলি কি, খোলা ব্যবধি। প্রথম বন্ধনীর মধ্যে সাধারণত খোলা ব্যবধিটাকেই প্রকাশ করা হয়, যেটার মান একটার চাইতে আরেকটা বড় অথবা আরেকটার চাইতে একটা ছোট। তো এই ক্ষেত্রে আমাদের এইটা রাইট। আর এই ব্যবধির আরও একটু আলোচনা আমি একটু বলে দিচ্ছি। যদি আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে এটাকে আমরা বলি বদ্ধ ব্যবধি। তো বদ্ধ ব্যবধির ক্ষেত্রে কিন্তু যে মানটা হয় যে এক্স বিলংস টু আর এবং এই
আমাদের বদ্ধ ব্যবধির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি a এর সমান অথবা বড় হবে x এর ভ্যালু এবং b এর সমান অথবা ছোট হবে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। থার্ড ব্র্যাকেট থাকলে এটা আমাদের বদ্ধ ব্যবধির ক্ষেত্রে ব্যবহার করা হবে, যে এটা একটা চাইতে বড় আর একটা চাইতে ছোট। ঠিক আছে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 আমাদের কোথায় আছে? এই যে গতে আছে। আচ্ছা, তো এরপরে প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই নাম্বার সহ একটু কমেন্টে জানাবেন। আর বলছে নিচের তথ্যের আলোকে 2 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এবার বলছে n বিলংস টু n, অর্থাৎ n দ্বারা এখানে একটা যে কোনো একটা সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে যে এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে বিদ্যমান থাকে। আমরা এর আগের আলোচনায় আমরা বেসিকে আমরা সব বিস্তারিত বলছি কোনটা কী সেট। তো এটা আর নতুন করে আলোচনা না করি। তো এনটা হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, তো সেই সংখ্যার মধ্যে আসছে। তো এ এন এইটা ইকুয়াল টু দিচ্ছে n 2n 3n ডট ডট। তো এখানে এ এন বলতে আমি স্বাভাবিক সংখ্যার এইটার মান যখন 1 নেব তখন এদের প্রত্যেক ক্ষেত্রে n এর মান 1 হবে। তো সেই ক্ষেত্রে n ওকে n, তারপর 2n মানে n এর মান 1 হলে 2 ওকে 2, 3, 4, 5 এরকম n এর মান যখন 1 হবে এখানে যে সিরিজটা আমরা পাবো সেটা হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6 এরকম চলতেই থাকবে। এখানে যদি আমরা 2 বসাই তাহলে n এর মান 2, তাহলে এটা হচ্ছে 2 2 4, এটা হচ্ছে এই n এর মান যদি বসাই তাহলে 3 2 6, তাহলে 2 4 6 8 10 এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, 3 বসাইলে তাই সেই সিস্টেমেই চলে যাবে। তো এবার বলছে আমাদেরকে a1 ইন্টারসেকশন a2, ইন্টারসেকশন মানে জানি আমরা কমন না, তো a1 হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর a2টা হচ্ছে সব জোড় সংখ্যা। এই যে 2 যদি বসাই তাহলে এটা 2 4 6 এরকম চলতে থাকবে। এদের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে ইন্টারসেকশনের মানটা কি আসে একটু চিন্তা করা যায়। আমাদের এই জায়গায় আমাদের বামে থাকতেছে, আমি ধরলাম a1টা হচ্ছে 1 2 3 4 5 ডট 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 এভাবে চলতেই থাকবে। আর এখানে থাকবে 2 4 6 8 ডট 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 এরকম করে চলতেই থাকবে। এতে ইন্টারসেকশন করলে শুধু দেখেন তো জোরগুলো থাকে না, এখানে কিন্তু জোর ভিতরে সব আছে আর এখানে শুধু জোর। তো এদের কমন উপাদান কি? শুধু জোর না? তাহলে অ্যান্সার হবে আমার 2 4 6 এইভাবে চলতেই থাকবে। 2 4 6 এটা কোন সিরিজের মধ্যে? এখানে n এর মান 2 বসালে না? ভালো করে খেয়াল করুন তো, এখানে যে মানটা পাচ্ছে এটা কার সমান হচ্ছে? এই n এর মান যদি 2 দিই তাহলে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 এরকম করে চলতে থাকবে না? তাহলে এটা কার সমান হচ্ছে? অবশ্যই আমার ক্ষয়ের সমান। ঠিক আছে, তারপরে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। 3 নম্বর বলছে নিচের কোনটি a3 ইন্টারসেকশন a6 এর মান। তো এখানে যদি আমি a3টা নির্দেশ করি তাহলে দেখো তো এখানে 3 3 দুগুণে 6 3 তিরিকে 9, তার মানে এখানে যে মানটা পাচ্ছি আমরা সেটা সবসময় 3 এর গুণিতক থাকবে। কিসের গুণিতক? 3 এর গুণিতক। এবং আমাদের কি বলছে a6, আর a6 হচ্ছে 6 6 দুগুণে 12 3 6 18 এরকম করে চলতে থাকবে। তার মানে এখানে পাচ্ছি আমি 3 এর গুণিতক আর এখানে পাচ্ছি আমি 6 এর গুণিতক, তাই না? একটু লক্ষ্য করুন তো 3 এর গুণিতকের মধ্যে তো অবশ্যই 6 এর গুণিতকও আছে কি না? একটু ভালো করে খেয়াল করেন তো, একটু মনে করেন। 3 এর গুণিতকের মধ্যে 6 এর গুণিতক আছে না? তাহলে আমরা 3 এর গুণিতকটা একটু লিখে নেই। 3 এর গুণিতক আছে 3 6 9 এরকম করে চলতেই থাকবে। ইন্টারসেকশন আমি যদি 6 এর গুণিতক নিই 6 12 9 এর পরে এইদিকে কিন্তু আবার 12 18 এরকম করে চলতে থাকবে, অনেক দূর পর্যন্ত যাবে এটা। তাহলে 6 12 18 এরকম করে চলতে থাকবে। তো এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি সবসময় দেখেন তো ওই যে 6 তারপর 12 18 6 এর গুণিতকগুলো তো বারবার আসতেছে, তাই না? 6 12 18 এরকম করেই তো আসবে। এরপরে আরও অসংখ্য আছে, 6 এর গুণিতকগুলোরই কমন জিনিসটা আসবে। তাহলে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি a6। ঠিক আছে, তারপরে a2 আর a3 এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়? তো একটু ভালো করে খেয়াল করুন। a2 মানে আমরা জানি যে সব জোড়গুলো থাকবে। তাহলে a2 কারা? 2 4 6 8 10 12 12 তারপর হচ্ছে 14 16 এরকম করে চলতেই থাকবে। আচ্ছা, এদের সাথে যদি আমি ইন্টারসেকশন করি কার? a3, তাহলে 3 3 দুগুণ 6 3 তিরিকে 9 3 4 12 তারপর 3 5 15 নাকি সরি 3 তিরিকে 9 3 4 12 ঠিক আছে 5 15 তারপর 3 6 18 এরকম করে চলতে থাকবে। তো এদের যদি আমি ইন্টারসেকশনটা করি দেখেন তো ভালো করে,
এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 6 আছে, এখানেও 6 আছে, আবার 8 নাই, 10 নাই, কিন্তু 12-র আবার মিল আছে। 6-এর আছে, 12-র আছে, এরপর আবার 16-র পর দেখেন এখানে জোড় সংখ্যা কিন্তু 18 আসতো, তো এখানে 18। তো সবসময় কোন সিরিজটার মিল আসতেছে? 6, 12, 18, তারপর হয়তো 24 আসছে, এরকম করে চলবে। তাহলে এটা কার সমান? এটা কার সমান বলেন তো দেখি, এটা কার সমান? A6 না? অবশ্যই A6, তার মানে এটা আমার রাইট। তো আজকের নৈর্ব্যক্তিক অংশে যদি কারো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন। আশা করি আমরা এর পরবর্তীতে ধারাবাহিকভাবে বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।